এখানেও দেখুন যেগুলো এক্সক্লেমেটরিতে রয়েছে, এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সেস আমরা ছোটবেলাতেও পড়েছিলাম। তার মানে একটা ওয়ার্ড অফ এক্সক্লেমেশন থাকবে, তারপরে একটা এক্সক্লেমেশন মার্ক থাকবে, এবং তারপরে একটা বক্তব্য থাকবে। তার মানে কি, সেন্টেন্সের মধ্যে আমি এই পুরো জিনিসটাকেই একটা এক্সক্লেমেটরি স্টেটমেন্ট হিসেবে ধরছি, কিন্তু আমার যেটা বেসিক ওয়ার্ড দিয়ে যেইটা আমি আমার ফিলিংটা বা আমার যে জিনিসটা আমার মনে হয়েছে এই সেন্টেন্সটা পড়ে, সেই ব্যাপারটাকে ব্যক্ত করার চেষ্টা করছি, সেটা প্রথমেই আলাদা করেই চলে আসছে। সেটা দেখেই বোঝা যাচ্ছে যে সেন্টেন্সটা কোন দিকে ইন্ডিকেট করছে, যে শক না ডিসবিলিভ না এক্সাইটমেন্ট না হ্যাপিনেস না জয় না গ্রিফ হোয়াট এভার। যেমন এই ক্ষেত্রে অ্যালাস শি ইজ নো মোর। ওকে, এটা একটা দুঃখের অভিব্যক্তি, ঠিক আছে, একটা দুঃখের এক্সপ্রেশন। অ্যালাস কথাটা মানেই হচ্ছে একটা দুঃখ বা ডিসবিলিফের কথা, যে যেটা খুব হতাশাজনক একটা কোনো ঘটনা ঘটেছে সেইটা বলার জন্য। তো এখানে শি ইজ নো মোর মানে সামবডি হ্যাজ পাসড অ্যাওয়ে, তো সেটাই দুঃখের সাথে কেউ বলছেন, বলা হলো অ্যালাস এক্সক্লেমেশন মার্ক শি ইজ নো মোর। ঠিক আছে, এবার এটাকে যখন আমি চেঞ্জ করছি তখন কিভাবে বলবো, ইট ইজ এক্সট্রিমলি স্যাড, বিকজ এই অ্যালাসটা দেখেই আমি বুঝতে পারছি যে এখানে স্যাড কথাটাই আসবে। সো ইট ইজ এক্সট্রিমলি স্যাড অ্যান্ড ইটস অ্যান এক্সট্রিমলি স্যাড থিং দ্যাট শি ইজ নো মোর। ওকে, তারপরেরটাই যেরকম ব্রেভো দিয়ে বলেছে ব্রাভো, তো ব্রাভো আমরা কখন বলি? ব্রাভো মানে হচ্ছে সাবাস, তাই তো? তো সাবাস কথাটা বলি যখন আমার কোনো একটা জিনিস দেখে আমি দারুণ খুশি হয়েছি, বা কাউকে প্রেস করার জন্য আমি ব্রেভো কথাটা বলতে পারি, ইজন্ট ইট? তো ওটার সাথে একটা প্রেস করার ব্যাপার জুড়ে আছে, যে কাউকে আমি সাবাস তখনই বলবো যখন আমার সেই মানুষটিকে প্রেস ওয়ার্দি মনে হয়েছে, ইজন্ট ইট? একটা প্রেস ওয়ার্দি মনে হয়েছে, যে প্রেস প্রশংসনীয়, তো সেই প্রশংসা করার কথাটা তখন আমি চলে নিয়ে আসবো। সো ব্রেভো, ওয়েল প্লেড। সাপোজ আমার ফেভারিট ফুটবল টিম, ঠিক আছে, অপোনেন্টকে 3 গোলে হারিয়ে দিল, তো আমি কি বলবো? ব্রাভো, ওয়েল প্লেড, ইজন্ট ইট? বলবো তো। তার মানে কি বলবো? ইট ইজ আ ম্যাটার অফ প্রেজ দ্যাট ইউ প্লেড ওয়েল, অথবা ইউ না বলে মাই টিম বলতে পারি, মাই ফেভারিট টিম, অথবা টিমের নাম দিয়ে দিলাম। আমি কোন টিম বলবো না, কারণ আপনারা কেউ হয়তো ইস্ট বেঙ্গল, কেউ মোহন বাগান, তো যার যেই টিম আপনারা অ্যাকর্ডিংলি বসিয়ে নিন, ঠিক আছে। কিন্তু আমি বলবো যখন টিম খুব ভালো খেলবো তখন আমি বলবো ইট ইজ আ ম্যাটার অফ প্রেজ দ্যাট ইউ প্লেড ওয়েল। ওকে, ঠিক আছে, অথবা অমুক অমুক টিম প্লেড ওয়েল। তো এই প্রেজ কথাটা আনতেই হচ্ছে যখন আমি ব্রাভো বলছি। নেক্সট, হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তো এই যে হুররা বলছি বা হুররে বলছি, এইটা কখন বলছি? যখন আমি দারুণ খুশি, দারুণ খুশি হয়ে আমি কথাটা বলছি। তো ইট ইজ আ, কি বলবো, এক্সপ্রেশন অফ জয়। তো সেই জয়টাকে আমাকে নিয়ে আসতে হলো, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। ওকে, সো দিস ইজ হাউ উই সে ইট। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্সের বেসিক যে রুলগুলো ছিল সেগুলো আমি আলোচনা করলাম, এবং চেষ্টা করলাম সব ধরনেরই একটু আপনাদের সাথে আলোচনা করতে। অফকোর্স উই হ্যাভ লিমিটেড টাইম, তো আমি বলবো যে আপনারা প্র্যাকটিস করতে থাকুন, এবং আশা করি এই রুলগুলো কোথাও না কোথাও ডেফিনেটলি আপনাদের কাজে লাগবে, বিকজ এগুলো খুব এলিমেন্টারি এবং বেসিক রুলস which are used. Now coming to transformation of sentences, এবং এই ট্রান্সফরমেশনটা উইথ রেসপেক্ট টু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। সেন্টেন্সকে আমরা আরেক ভাবে দেখতে পারি, যে সেন্টেন্সের মধ্যে ভার্ব কিরকম ভাবে আছে, সাবজেক্ট, ভার্ব, এবং ভার্ব কত রকম ভাবে সে রয়েছে, সে ফাইনাইট কি ইনফাইনাইট, সে একটা ক্লজকে ডিটারমিন করছে কি আছে সেন্টেন্সের মধ্যে, কটা ক্লজ আছে, কটা ভার্ব আছে। এইভাবে যখন আমরা একটা সেন্টেন্সকে দেখি বা বিচার করি, তখন আমরা কি পাই? তখন আমরা এই ধরনের অ্যানালিসিস অফ সেন্টেন্সে কথা বলি, যেখানে সেন্টেন্সকে 3 ভাবে বলা হয়েছে: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। ওকে,
সিম্পল সেন্টেন্স মানেটা কি? যেখানে a sentence which has one subject and one predicate. আমি কি বলেছি, একটা সেন্টেন্সের মূল যেই জিনিসটাকে নিয়ে সেন্টেন্স কথা বলে সেই জিনিসটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, যাকে নিয়ে সেন্টেন্স আলোচনা করছে, কথা বলছে, ইজন্ট ইট? তো সেই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। তো যখন সেন্টেন্সের মধ্যে একটাই সাবজেক্ট আছে এবং একটাই প্রেডিকেট, প্রেডিকেট হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টকে আলাদা করে দিলে বাকি যা পড়ে থাকলো সমস্তটা প্রেডিকেট। ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি followed my classes on noun case, একদম প্রথম দিকে ছিল, আবার তারপরে subject verb agreement, please go and refer to those classes. Those are already uploaded in our YouTube channel, so please follow those এবং you will have a better understanding কত রকম ভাবে subject and verb আসতে পারে, হতে পারে। এবং কনজাংশনেরও যেই ক্লাসগুলো আমি নিয়েছিলাম সেখানেও সেইটাও যা হয়েছিল সেটা আপনারা ফলো করবেন। তাতে সেখানে ক্লজ নিয়ে আমার একটা আলোচনা হয়েছিল, সেইটা অবশ্যই ফলো করবেন। তাতে এই জিনিসটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা বুঝতে খুব সুবিধা হবে, কারণ এখানে ইউজ অফ কনজাংশনও একটা খুব বড় ফ্যাক্টর ট্রান্সফরমেশন বা ইন্টারচেঞ্জ অফ দিস সেন্টেন্সেস এর ক্ষেত্রে। ওকে, তাহলে সিম্পল সেন্টেন্স বলছে যেখানে একটা সাবজেক্ট আর তার একটাই প্রেডিকেট। প্রেডিকেট পার্ট যেটা থাকে সেটার মধ্যে থাকবে একটাই ভার্ব, যেই ভার্বটাকে সাবজেক্ট অপারেট করছে, ঠিক আছে? এবং সেই ভার্বটা হবে ওয়ান ওয়ান সরি ফাইনাইট ভার্ব। তার মানে সিম্পল সেন্টেন্স এমন হবে যেখানে থাকবে একটাই মাত্র ফাইনাইট ভার্ব। প্লিজ রিমেম্বার দিস, একটাই ফাইনাইট ভার্ব থাকবে, মানে যেই ভার্বটাকে দিয়ে আমি সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবো, সাবজেক্টের সাথে যেই ভার্বটা অপারেটিভ থাকবে, ঠিক আছে? তো সেই সেন্টেন্সটাকে আমি একটা সিম্পল সেন্টেন্স বলতে পারি। এমন হবে না যে সেই ভার্বটা রইলো কিন্তু সেটা সেন্টেন্সটাকে ফিনিশ করতে পারছে না বা সেন্টেন্সটা ইনকমপ্লিট মিনিং ছেড়ে দিচ্ছে। যেমন পার্টিসিপল থাকতে পারে এই সেন্টেন্সের মধ্যে, সিম্পল সেন্টেন্সেস এর মধ্যে পার্টিসিপলের ইউজ থাকে দেখা যায়, যেমন হ্যাভিং সেড দিস অথবা বিং সামথিং সামথিং, ঠিক আছে? অথবা থিঙ্ক, অথবা কনসিডারিং বলে যেগুলো আসে, তো এগুলো সব পার্টিসিপল আসে, কিন্তু সেইগুলো কিন্তু ফাইনাইট ভার্ব না। দেখবেন আপনারা সেন্টেন্সের একটাই ভার্ব থাকবে সেরকম, যেটা ফাইনাইট এবং যেটা পুরো সেন্টেন্সটাকে বাইন্ড করে রেখেছে, যেটার কারণে সেন্টেন্সটা কমপ্লিট একটা মিনিং পাচ্ছে। তো সাবজেক্টকে আলাদা করে নিলে সেন্টেন্সের মধ্যে যেটা পড়ে থাকলো সেটা প্রেডিকেট এবং ভার্বটাও সেই প্রেডিকেটের একটা অংশ। তার মানে আমার যে ফাইনাইট ভার্ব একটাই পাবো, সেটা কিন্তু উইল বি আ পার্ট অফ দ্যাট প্রেডিকেট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ রিমেম্বার দিস। ওকে, আরেকটা জিনিস কি থাকে সিম্পল সেন্টেন্সেস এর ক্ষেত্রে, কি থাকে, কোনো জয়নিং ওয়ার্ড থাকে না। তাহলে নো জয়নিং ওয়ার্ডস, তার মানে কনজাংশন ইত্যাদি আপনারা কিছু সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে পাবেন না। কমা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ওটাকে জয়নিং এর রিপ্লেসমেন্ট হিসেবে ধরবেন না, কোনো জয়নিং ওয়ার্ড কিন্তু সিম্পল সেন্টেন্সে থাকবে না। নেক্সট, কামিং টু কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্সেস। কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত সেন্টেন্স যেটায় কি থাকে, a sentence where two or more than two principal clauses are joined by coordinating conjunctions. ওকে, তার মানে এই সেন্টেন্সটার মধ্যে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে। if you haven't already watched my video on conjunctions, please see আমার প্রথম দিকের কনজাংশনের ক্লাসেই আমি ক্লজ নিয়ে ইন ডিটেল আলোচনা করেছি, phrase and clause. Please do watch that if you haven't attended the class, or if you haven't seen that video already, please do that, so you are going to have a detailed look at what are principal clauses or main clauses and subordinate clauses and conjunctions as well. কোনগুলোকে আমরা coordinating conjunction বলি, কোনগুলোকে subordinating conjunction বলি,
Of course, if I start saying all that, it will not be over in one class also. So that is another thing. তো আপনাদেরকে ওটা একটু রেফার করতে হবে, ঠিক আছে? এবং যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে চান তাহলে ওইটা কিন্তু অবশ্যই দরকার। তো ওটা আপনারা স্কিপ করবেন না, তাহলে কিন্তু এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? তো ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এইটুকুই বলতে পারি। এমন একটা ক্লজ, ক্লজ হচ্ছে সেন্টেন্সের একটা পার্ট যেটার মধ্যে একটা সেট অফ সাবজেক্ট আর ভার্ব থাকে। যেইটার মধ্যে থাকে না সেটাকে বলা হয় ফ্রেজ। পার্ট অফ দ্য সেন্টেন্স, কিন্তু মাইন্ড ইউ, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স না, পুরো জিনিসটা না, বলছি পার্ট অফ দ্য সেন্টেন্স যেটার মধ্যে যদি একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, সেটাকে আমি একটা ক্লজ বলতে পারি। এবং সেটা যদি সেন্টেন্সের অন্য পার্টের উপরে ডিপেন্ডেন্ট না হয়, যদি সে নিজেই পুরো জিনিসটা, যদি সেটাকে আলাদা বের করা হয়, প্রথমত সে ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করে যাবে অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এবং তা সেটা যদি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়, তাহলে সেই ক্লজটাকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। ওকে, যেটা এখানে বলা আছে প্রিন্সিপাল ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর মেইন ক্লজ, যেটার উপরে অন্য কোনো ক্লজ ডিপেন্ডেন্ট হতে পারে, কিন্তু সে নিজে কারোর উপর ডিপেন্ড হচ্ছে না, এবং চাইলে তাকে যদি আমি চাই আলাদা করে প্লেস করতে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল সেন্টেন্স, সেটাও করা যেতে পারে। তো বলছে যে কম্পাউন্ড সেন্টেন্স এমন সেন্টেন্স যেটার মধ্যে দুটো মেন ক্লজ থাকবে, ঠিক আছে, দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, টু অর মোর ইনফ্যাক্ট, মানে শুধু দুটো না, দুটোর বেশিও থাকতে পারে, মানে আরো লেংথি সেন্টেন্স, মানে সেন্টেন্সটা বেশ অনেক লম্বা চড়া হলে দুটো বা দুটোর বেশি প্রিন্সিপাল ক্লজ। তার মানে ওই যে ক্লজ গুলো পাচ্ছি, চাইলে আমি ওইগুলোকে জাস্ট আলাদা আলাদা করে বসিয়ে বসিয়ে দেখতে পারি, ওগুলো অন ইটস ওন ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে। ওয়াই? বিকজ প্রত্যেকটাতেই আলাদা আলাদা ভাবে সাবজেক্ট ভার্ব এই কম্বিনেশনটা আপনারা পাচ্ছেন, ঠিক আছে? তো এইটা পসিবল হচ্ছে কিভাবে? জয়নিং ওয়ার্ডস দিয়ে বা কনজাংশন দিয়ে ওগুলোকে জুড়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে কনজাংশন দিয়ে এরকম দুটো তিনটে মেন ক্লজকে জুড়ে জুড়ে একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে। ওকে, তো এরকম যখন আপনারা পাবেন, আপনারা বুঝতে পারবেন যে সেইটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আর কনজাংশন যেগুলো থাকে সেগুলো কি? সেগুলো অনেক রকম হতে পারে। যে কনজাংশনের কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অ্যান্ড, বাট, তারপরে অ্যাজ well as, not only, dot dot dot, but also, ঠিক আছে? আর কি হতে পারে? both, while, whereas, এগুলো সব হচ্ছে coordinating conjunctions, mind you. Please, I request you to go and watch that video on conjunctions. There you have a detailed discussion on coordinating conjunctions, subordinating conjunctions, যেটার উল্লেখ আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে পাবো, এবং প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ফ্রেজ, এবং কত ধরনের ক্লজ হতে পারে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। So please, it is my earnest request that you do follow that chapter on conjunction. Okay, it is already uploaded in our YouTube channel. এরকম আরো হতে পারে, ঠিক আছে? যেমন আইদার অর, নাইদার নট, যেগুলো খুব কমন, আমি সেগুলোই লিখছি, আইদার অর, নাইদার নর, etc. There are so many, I just can't fill up the, মানে this will get filled the entire space. So আমি কয়েকটাই বললাম যেগুলো খুব কমন, আমাদের এক্সাম্পলের মধ্যে আপনারা আরো কিছু পাবেন। তো these ones, okay? আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলোকে বলবো? সেই সমস্ত সেন্টেন্স অথবা সেরকম একটি সেন্টেন্স, a sentence which consists of one principal clause। এখানে কি ছিল? কম্পাউন্ডের ক্ষেত্রে টু or more than two principal clauses, মানে মানে দুটো থাক, তিনটে থাক, যাই থাক, কোনোটা কোনোটার উপর ডিপেন্ডেন্ট না। চাইলে ওগুলোকে জাস্ট কনজাংশনটা বাদ দিয়ে ওইটাকে তুলবো, আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হিসেবে ইউজ করতে পারবো। দেখলেই আপনারা চিনতে পারবেন, কম্পাউন্ড সেন্টেন্সেস দেখে চেনা খুব সহজ। ওকে, আচ্ছা, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি আছে? একটা মেন ক্লজ থাকবে, একটাই মেন ক্লজ থাকবে। ওকে, বা একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, বা একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ওকে, তার সাথে একটা বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে।
নাও হোয়াট ইজ দিস সাবঅর্ডিনেট ক্লজ? নামটা শুনে কি বোঝা যাচ্ছে? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেইটা সাবঅর্ডিনেট টু দ্য মেন ক্লজ, অথবা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজকে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেন ক্লজ, ঠিক আছে? আর অন্যদিকে আমরা কি পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে? সাবঅর্ডিনেট ক্লজ, মানে যেটা ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে কমপ্লেক্সে কি কি থাকছে? একটাই মাত্র মেন ক্লজ থাকছে এবং তার সাথে একটা বা একটার বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকছে। ওকে, এবং অবশ্যই কনজাংশন থাকবে, কিন্তু সেই কনজাংশন গুলো কোঅর্ডিনেটিং কনজাংশন না কিন্তু, ঠিক আছে? মানে তাদের কাজটা কোঅর্ডিনেটিং হবে না। দেখুন, কনজাংশন দুটো ভাগেই মিলিয়ে মিশিয়ে রয়েছে, যাহা যাহা কোঅর্ডিনেটিং তাহাই সাবঅর্ডিনেটিং ও বলা যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু তাদের কাজটা এইটার ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই কোঅর্ডিনেটিং হবে এবং সাবঅর্ডিনেটিং এর ক্ষেত্রে সাবঅর্ডিনেটিং হবে। ওকে, সো সেগুলো কি হতে পারে? আমি কয়েকটা সাবঅর্ডিনেটের এক্সাম্পল দিচ্ছি। as if, as though, আর কি হতে পারে? as long as though, what else, whether, in order that, আর কি হতে পারে? provided that, okay, when, till, what, where, until, unless, etc. অনেক কিছু আছে, এই কথাই বললাম, until, unless, etc. There are so many more. Please do refer to that video. Okay, you are going to find the entire list over there. All right, ওখানে ভাগ করে করে দেওয়া আছে, কলামস একদম সুন্দর করে ভাগ করে বুঝিয়ে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমি এখানে জাস্ট কয়েকটা মেনশন করে দিলাম যেগুলো খুব কমনলি ইউজড হয়। ওকে, তাহলে দুটোর মধ্যে প্রধান তফাৎ কিভাবে বুঝবেন, কিভাবে চিনবেন যে একটা সেন্টেন্স সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? সিম্পল হলে সেটার মধ্যে একটা সাবজেক্ট আর একটাই ফাইনাইট ভার্ব থাকবে, যেটা পুরো সেন্টেন্সটাকে একটা কমপ্লিট মিনিং দিচ্ছে এবং সাবজেক্টের সাথে রয়েছে। যদি কম্পাউন্ড সেন্টেন্স হয়, সেন্টেন্সটার মধ্যে কনজাংশন দিয়ে দিয়ে ব্রেক করা হয়েছে, প্রত্যেকটা ব্রেক এক একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটা প্রিন্সিপাল ক্লজ, যেটা চাইলে আমি তুলে আলাদাভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হিসেবে ইউজ করতে পারি, যেটার মধ্যে এক একটার মধ্যে এক একটা আলাদা সেট অফ সাবজেক্ট ভার্ব এরকম করে রয়েছে, ঠিক আছে? সেগুলোকে জয়েন করা হয়েছে কনজাংশন দিয়ে। আর যদি বলি কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে কি কমপ্লেক্স সেন্টেন্সে একটাই প্রিন্সিপাল ভার্ব বা একটাই ইন্ডিপেন্ডেন্ট, একটাই প্রিন্সিপাল ক্লজ বা একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটাই মেন ক্লজ, তার সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেটিং অথবা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, যেটা ওই মেন ক্লজের উপরে ডিপেন্ডেন্ট বা তার সাবঅর্ডিনেট হয়ে থাকবে। মানে ওটাকে চাইলে আমি আলাদা করে ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করতে পারবো না, এবং যেটার সাথে দেখবেন কনজাংশনটাও সঙ্গে ভেতরে ঢুকে যায়, ঠিক আছে, ওটার মধ্যে ইনক্লুডেড হয়ে যায়। এক্সাম্পল দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো ভেরি কুইকলি let's move on to the examples. সিম্পল থেকে কম্পাউন্ড, ওকে, সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স। Besides being a teacher, she is an author. যেমনটা আমি বলছিলাম, অনেক ক্ষেত্রেই দেখবেন যে একটা ইনফিনিটিভ বা একটা পার্টিসিপল ফর্ম অফ ভার্ব সিম্পল সেন্টেন্সে থাকবে, কিন্তু ওটার উপরে কিন্তু সেন্টেন্সটার পূরণ হওয়াটা বা কমপ্লিট ব্যাপারটা ডিপেন্ড করছে না। থাকবে এমন একটা ভার্ব যেটা সাবজেক্টের সাথে জুড়ে রয়েছে এবং যেটা পুরো সেন্টেন্সটা কম্বাইন করে রেখেছে, বাইন্ড করে রেখেছে। যেমন এই ক্ষেত্রে সেটা হচ্ছে ইজ। ওকে, Besides being a teacher, she is an author.
সো এখানে আমার সাবজেক্টটা শিখে নিয়েই বলা হচ্ছে এবং ইজটা হচ্ছে তার মেন ভার্ব। এটা একটা সিম্পল সেন্টেন্স। এটাকে যদি কম্পাউন্ডে নিয়ে যাই তাহলে এবার আমাকে তার মধ্যে কনজাংশন নিয়ে আসতে হচ্ছে। কিরকম কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং দেখবো যে অ্যাটলিস্ট দুটো প্রিন্সিপাল ক্লজের ভাগ আমি পেয়েছি। যেমন এটাতে শি ইজ নট অনলি আ টিচার বাট অলসো অ্যান অথর। ওকে, এই ক্ষেত্রে আমি বলছি নট অনলি বাট অলসো দিয়ে বলছি। তো শি ইজ আ টিচার, শি ইজ অ্যান অথর, আমি এরকম ভাবে আলাদাভাবে দেখাতে পারি। যখন নট অনলি বাট অলসো আসে তখন ওরকম ভাবে আলাদাভাবে হয়তো আপনি বলবেন যে আচ্ছা এটা তাহলে ইন্ডিপেন্ডেন্টলি কিভাবে হচ্ছে। বাট আমি কনজাংশনটাকে যদি সরিয়ে দিই তাহলে দুটো আলাদা আলাদা আমি পাচ্ছি। শি ইজ আ টিচার, শি ইজ অ্যান অথর, নট অনলি বাট অলসোটা ওরকম ভাবে এসছে। ঠিক আছে, তো এখানে আমার বাটটা চলে এলো কনজাংশন এবং দুটো প্রিন্সিপাল ইয়েতে ভাগ হয়ে গেল। ঠিক আছে, কোনোটা কিন্তু কোনোটার উপর ডিপেন্ডেন্ট না, তার জন্য এটাকে আমি প্রিন্সিপাল ক্লজ বলছি। বিকজ শি ইজ অ্যান অথর, কথাটা শি ইজ আ টিচারের উপর ডিপেন্ডেন্ট না, আবার শি ইজ আ টিচার এটাও শি ইজ অ্যান অথরের উপর ডিপেন্ডেন্ট না। তাহলে কিন্তু দুটো আলাদা প্রিন্সিপাল ক্লজ আমি এখানে পাচ্ছি। পরেরটা, ইন স্পাইট অফ বিং পুয়ার দে ওয়্যার হ্যাপি। ঠিক আছে, তাহলে মেন হচ্ছে ওয়্যার, দে ওয়্যার হ্যাপির ওয়্যারটা হচ্ছে আমার মেন ভার্বটা। আচ্ছা, এটা আমার সিম্পল সেন্টেন্স। আর দে ওয়্যার হ্যাপি ইন স্পাইট অফ বিং পুয়ার সেটাও আমি বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমার ডেটাই হচ্ছে সাবজেক্ট। যদি কথাটা ঘুরিয়ে বলি তাহলে দে ওয়্যার হ্যাপি ইন স্পাইট অফ বিং পুয়ার, দ্যাট অলসো উই ক্যান সে। তাহলেই আপনারা বুঝতে পারছেন যে দেখুন ডেটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, ওয়্যারটা হয়ে যাচ্ছে ভার্ব, আর পুরো জিনিসটা এই জিনিসটা প্রেডিকেটের মধ্যে চলে আসছে। তাহলে হলো তো। তাহলে হ্যালো, হ্যাঁ বাঁকুড়া বলুন। হ্যাঁ ম্যাম, বলছি যে সিম্পল সেন্টেন্স কিভাবে ঠিক করে আরেকবার বলবেন? মানে প্রথম যে সেন্টেন্সটা আছে, বিসাইডস বিং এ টিচার শি ইজ অ্যান অথর, এটা সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবো আরেকবার বলবেন? হ্যাঁ আরেকবার বলে দিচ্ছি। যেমন আমি এই সেন্টেন্সটাকে দেখুন অন্যভাবে লিখতে পারি। শি ইজ অ্যান অথর দিয়ে বলতে পারি বিসাইডস বিং আ টিচার, এরকম ভাবে ঘুরিয়ে বলতে পারি তো। উই ক্যান সে দিস, ইজন্ট ইট? এবারে দেখুন শিটা হয়ে যাচ্ছে আমার সাবজেক্ট, ইজটা হয়ে যাচ্ছে আমার ভার্ব, এই পুরো জিনিসটাই প্রেডিকেটের মধ্যে চলে যাচ্ছে। শিটাকে আলাদা করে নিলে ইজ এর সাথে এইটা পুরো জিনিসটাই প্রেডিকেটে চলে আসছে। ভার্ব আমার ফাইনাইট ভার্ব এই একটাই আছে যেটা এটার সাথে যুক্ত আছে। যদি এই বিইংটাকেও আপনি ধরেন এটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়। ঠিক আছে, এটার উপরে সেন্টেন্সটার কমপ্লিটনেসটা ডিপেন্ড করছে না। ঠিক আছে, এটা জাস্ট সঙ্গে রয়েছে। যদি আমি এইটাকে বাদও দিয়ে দিতাম তাহলেও কিন্তু শি ইজ অ্যান অথর উড হ্যাভ বিন আ সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে এইটাকে ঘুরিয়ে যখনই আপনারা এই ধরনের পাবেন না, ব্যাপারটাকে জাস্ট পরে বসিয়ে বসিয়ে চেক করে নেবেন। দেখুন প্রত্যেকটাতেই তাই আছে। যেমন দে ওয়্যার হ্যাপি ইন স্পাইট অফ বিং পুয়ার, যদি ঘুরিয়ে বলি কথাটাকে তাহলে তো সাবজেক্ট এই হচ্ছে, ভার্ব আমার এটা হচ্ছে, ভার্বের পরে এই পুরো জিনিসটা চলে এলো, তাই না? তাহলে একটাই সাবজেক্ট একটাই ভার্ব। ওকে, একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব। অলরাইট, তো সেইটা হচ্ছে একটা ইন্ডিকেশন যে কেন সেন্টেন্সটা সিম্পল। 2 নম্বর হচ্ছে দেখুন এটার মধ্যে কোনো জয়নিং ওয়ার্ড নেই। ঠিক আছে, and but also, not only but also, as if, though, whether, when, what, কিচ্ছু নেই। ঠিক আছে, কিচ্ছু নেই, কোনো জয়নিং ওয়ার্ড নেই, তার জন্য এটা সিম্পল সেন্টেন্স। আপনাদের যখনই এই ধরনের সেন্টেন্স দেখে মনে হবে যে এটা কি হচ্ছে বোঝা যাচ্ছে না, চেক করবেন এই পুরো জিনিসটা পেছনে বসিয়ে দিতে। আমি ইচ্ছে করে এইগুলো এরকম ভাবে দিয়েছি কেননা নর্মালি সিম্পল সেন্টেন্স একরকমের তো আপনারা যেগুলো জানেন যে দেখেই চেনা যায়, কিন্তু এইগুলো কিন্তু সিম্পল সেন্টেন্স। এই ব্যাপারটাকে জাস্ট রিলোকেট, তাহলেই বুঝতে পারবেন স্ট্রাকচারিং এর জন্য এরকম মনে হচ্ছে। কিন্তু দ্য মোমেন্ট ইউ পুট অল দিস at the back of
দিস ওয়ান, তাহলেই দেখবেন ইট মেক সেন্স। কথাটা কাকে নিয়ে হচ্ছে? শিকে নিয়ে হচ্ছে। কথাটা কাকে নিয়ে হচ্ছে? দেখে নিয়ে হচ্ছে। এর ভার্ব কোথায়? ইজ, এটার ওয়্যার। বুঝতে পেরেছেন বাঁকুড়া? কুড ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে এটাকে যখন এবার আমি ভাগ মানে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাব, কিভাবে হবে? দে ওয়্যার পুয়ার বাট দে ওয়্যার হ্যাপি। সি দিস ইজ ভেরি ইজি। নট অনলি বাট অলসোর ক্ষেত্রে সবসময় এটা একটা একটু বিদঘুটে ব্যাপার থাকে, এবং জাস্ট এটা দেখানোর জন্যই আনলাম, এটা কিন্তু অবশ্যই একটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে দেখুন একই মানে দাঁড়াচ্ছে। দে ওয়্যার পুয়ার, সাবজেক্ট ভার্ব। দে ওয়্যার হ্যাপি, সাবজেক্ট ভার্ব। S1 S2, V1 V2, একটা সেট অফ সাবজেক্ট ভার্ব আরেকটা সেট অফ সাবজেক্ট ভার্ব। এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর মাঝখানে কি আছে? কনজাংশন। তাহলে হয়ে গেল না কম্পাউন্ড সেন্টেন্স। চাইলে আলাদা করে বলতে পারি দে ওয়্যার পুয়ার, চাইলে আলাদা করে বলতে পারি দে ওয়্যার হ্যাপি, বলতে পারি তো, এবং একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা কম্পাউন্ড সেন্টেন্স। এরকম ভাবে কম্পাউন্ড সেন্টেন্স চিহ্নিত করবেন। পরেরটা, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক শি ইনফর্মড হার বস। এখানে যদি আমি একটা কমাও দিয়ে দিই, যেমন এখানে ছিল সেম, আমি ইচ্ছে করে এগুলো রেখেছি বিকজ এই ধরনের সেন্টেন্সেস খুব আসে, এবং এগুলো ডেফিনেটলি সিম্পল সেন্টেন্স। হাউ টু আইডেন্টিফাই? শি ইনফর্মড হার বস হ্যাভিং কমপ্লিটেড হার ওয়ার্ক, বলতে পারি তো শি ইনফর্মড হার বস having completed the work. I'm just putting this entire thing at the back, isn't it? But মূল কথাটা কাকে নিয়ে হচ্ছে? she, এবং মূল ভার্বটা কি আছে? এটা সাবজেক্ট informed. This is the main verb. There isn't any other finite verb in the sentence. যা আছে এই যে having যেটা এসছে না, এটা কি finite verb? having এর সাথে কি আপনি কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছেন? having টা দিয়ে কি সেন্টেন্সের মধ্যে কমপ্লিট একটা মিনিং আসছে? আসছে না তো, isn't it? তো মূল ভার্বটা হচ্ছে ইনফর্ম, তার ভার্ব সাবজেক্ট হচ্ছে she. So this is a simple sentence. এবার কি করে চেঞ্জ করব? she completed her work, এটা একটা ক্লজ, and informed the boss. আমি যদি এখানে ইনফর্ম দ্য বস বলি, sheও বলতে পারতাম, দরকার নেই। ইনফর্ম দিলে বোঝাই যাচ্ছে যে she informed. ওকে, তাহলে দুটো জিনিস পেয়ে যাচ্ছি, দুটো আলাদা আলাদা ক্লজ পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট, ইন দ্য ইভেন্ট অফ বিং লেট ইউ উইল বি ফাইন্ড। ওকে, সো ইন দ্য ইভেন্ট অফ বিং লেট ইউ উইল বি ফাইন্ড, এটাও এক, ওই যে বললাম ইউ উইল বি ফাইন্ড ইন দ্য ইভেন্ট অফ বিং লেট, তাহলে এখানে আমার সাবজেক্টটা কে? ইউ, আর উইল বি ফাইন্ড ইজ দ্য ভার্ব। তো মেন বক্তব্যটা হচ্ছে এটাই যে ইউ উইল বি ফাইন্ড, আর ইন দ্য ইভেন্ট অফ বিং লেট এটা চাইলে পরেও করে দিতে পারি, কিন্তু সাবজেক্ট হচ্ছে এটা আর তার মূল ভার্ব হচ্ছে এটা, ইউ উইল বি ফাইন্ড। আসল কথাটা কি? প্রত্যেকটাতে দেখুন আসল কথাটা কি, যে ইনফর্ম করলো বসকে, সেটাই আসল ছিল, ফাইন করা হবে সেটাই আসল কথা, আর ইন দি ইভেন্ট অফ বিং লেট এটা চাইলে পরে নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু ফাইনাইট ভার্ব এটা। সো সিম্পল সেন্টেন্স, সেখান থেকে আমার চেঞ্জ হয়ে কি চলে আসছে? ইউ মাস্ট নট বি লেট অর ইউ উইল বি ফাইন। ইউ মাস্ট নট বি লেট এটা একটা প্রিন্সিপাল, আর এটা ইউ উইল বি ফাইন্ড এটা আরেকটা প্রিন্সিপাল। চাইলে এই দুটোকে আলাদা করে আপনারা প্লেস করেই দিতে পারেন। ইউ উইল বি ফাইন্ড একটা আলাদা কথা, ইউ মাস্ট নট বি লেট এটা একটা আলাদা কথা, মাঝখানে এই কনজাংশন অরটা চলে এসেছে, দিস ইজ দ্য কনজাংশন। ওকে, সো দিস ইজ হাউ, দিস ইজ ওয়ান ওয়ে। এগুলো দেখুন রুল, যদি প্রচুর রুল ঘাটাঘাটি করে আলটিমেটলি তো কোনো লাভ হয় না। দিস আর দ্য ক্লাসিক এক্সাম্পলস অফ হাউ sentences are transformed. Okay, so you should look at these only. যেগুলো দিচ্ছি সেগুলোই দেখুন, কেননা এগুলোর থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পরীক্ষাতে আপনারা এক্সপেক্ট করতে পারেন যে আসতে পারে।